প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী 15ই অক্টোবর তোমাদের দ্বিতীয় বর্ষের প্রথম মিড সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই দ্বিতীয় বর্ষের প্রথম মিড সেমিস্টার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমাদের টোটালি এমসিকিউর উপরে। এর জন্য তোমাদের প্রতিটি সাবজেক্ট থেকে মোট 100টি করে এমসিকিউ পরীক্ষা আসবে। তাই তোমাদের যে কৃষিশিক্ষা সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটি থেকেও তোমাদের কৃষিশিক্ষা প্রথম পত্র থেকে 100 এমসিকিউ আসবে। এই যে এমসিকিউ আসবে, 100টি যে এমসিকিউ আসবে, এই 100টি এমসিকিউ তোমাদের 3টি অধ্যায় নির্ধারণ করা হয়েছে। এই 3টি অধ্যায় থেকে তোমাদের এই 100টি এমসিকিউ আসবে। সেই অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং হচ্ছে পঞ্চম অধ্যায়। এই 3টি অধ্যায়কে আমরা মোট 5টি ক্লাসের মধ্যে শেষ করব। আজকে তোমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা প্রথম অধ্যায়ে যে 2টি পরিচ্ছেদ রয়েছে, সেই 2টি পরিচ্ছেদে যে এমসিকিউ গুলো রয়েছে, সেই এমসিকিউ গুলো সম্পর্কে আমরা জানব। আশা করি তোমরা আজকের এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে শোনো, তাহলে এখান থেকে কমপক্ষে তোমরা 5 থেকে 7টি এমসিকিউ এখান থেকে পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রথম অধ্যায়ের যে 2টি পরিচ্ছেদ রয়েছে, প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদ ছিল বাংলাদেশের কৃষির ক্ষেত্র এবং দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির যে উৎসগুলো রয়েছে, সেই উৎসগুলা। তো প্রথম অধ্যায়ের যে 2টি পরিচ্ছেদের যে এমসিকিউ গুলা, সেই এমসিকিউ গুলো আমরা এক এক করে জেনে নেই। প্রথম যে এমসিকিউটি রয়েছে, এটা হচ্ছে ইংরেজি এগ্রিকালচার শব্দটি এসেছে। এই যে এগ্রিকালচার শব্দটি, এই শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটা এসেছে একটি ল্যাটিন শব্দ থেকে। এগ্রিকালচার শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ এগার এবং কালচুরা থেকে। তাহলে ইংরেজি এগ্রিকালচার শব্দটি এসেছে কোন থেকে? ল্যাটিন শব্দ এগার এবং কালচুরা থেকে। তারপরে প্রশ্নটি হচ্ছে, কাগজ শিল্প কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? হচ্ছে বনজ সম্পদের উপর। প্রাণীজ আমিষের প্রায় কত ভাগ আসে মাছ থেকে? প্রাণীজ আমিষের 60 ভাগ আসে, 60% প্রায় আসে কোথা থেকে? প্রাণীজ আমিষের আসে মাছ থেকে। তারপরে যে প্রশ্নটি আছে এমসিকিউ, সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, মানে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় কি থেকে? চা থেকে, তামাক থেকে, না ডাল থেকে? তাহলে চা থেকে এবং তামাক থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তাহলে অ্যান্সার হবে ক। বাংলাদেশের প্রধান খাদ্য শস্য কোনটি? বাংলাদেশের প্রধান খাদ্য শস্য হচ্ছে ধান। তারপরে প্রশ্ন হচ্ছে মাঠ ফসলের অন্তর্ভুক্ত ফসল হলো। মাঠ ফসল, তোমরা জানো যে মাঠ ফসল হচ্ছে যে ফসলে বেশি যত্ন লাগে না, একসাথে লাগানো হয়, একসাথে কাটা হয়, নিয়মিত প্রতিটা গাছের আলাদা পানি দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, যেমন ধান, গম, এগুলা। মাঠ ফসলের অন্তর্গত ফসল হলো কি? এখানে আলু এবং ধান, এখানে ধান হচ্ছে মাঠ ফসল, কিন্তু আলুটা হচ্ছে সবজির ভিতর, যেহেতু এটা উদ্যান ফসলের ভিতর, এটা হবে না। হবে কি? পাট এবং হচ্ছে গম এবং হচ্ছে ধান এবং ডাল, এই দুইটা। তাহলে খ আনসার। তারপর প্রশ্ন হচ্ছে উদ্যান ফসলের উদাহরণ। উদ্যান ফসল হচ্ছে কোনটি? উদ্যান ফসল হচ্ছে আলু, পটল, বেগুন এবং হচ্ছে কি পেঁয়াজ, রসুন এবং আদা, তিনটা। উদ্যান ফসল কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে ফুল, ফল এবং হচ্ছে শাকসবজি এবং হচ্ছে মশলা। তাহলে আলু, পটল, বেগুন হচ্ছে শাকসবজি এবং হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা হচ্ছে মশলা। তাহলে এই দুটো হবে। কিন্তু এখানে ছোলা, ধান, পাট এগুলো হচ্ছে মাঠ ফসল। এখানে অ্যান্সার হবে ক। উদ্যান ফসল কোনটি? উদ্যান হচ্ছে আম। বাংলাদেশের কোন জেলায় সর্বোত্তম বন সম্প্রসারণ কেন্দ্র স্থাপিত হয়? হচ্ছে কুমিল্লাতে স্থাপিত হয়। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বনভূমি কোনটি? হচ্ছে ম্যানগ্রোভ বন, যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, অর্থাৎ
সাতক্ষীরা, তারপর হচ্ছে খুলনা, বাগেরহাট জেলায় অবস্থিত। তারপর প্রশ্নটা হচ্ছে উদ্যান ফসলের বৈশিষ্ট্য হলো, উদ্যান ফসলের বৈশিষ্ট্য কি? গাছ থেকে একাধিকবার ফলন পাওয়া যায়। হ্যাঁ, আম গাছ থেকে আমরা একাধিক, উদ্যান ফসল যেহেতু আম গাছ, একাধিকবার ফল পাওয়া যায়। তারপর বিভিন্ন সময় ফসল সংগ্রহ করা যায়। হ্যাঁ, ঠিক আছে। সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়। তাহলে অ্যান্সার হবে 1 এবং 2। সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হচ্ছে মাঠ ফসলের, উদ্যান ফসলের সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয় না। তাহলে অ্যান্সার হবে ক। একটা উদ্দীপক রয়েছে, জনাব জব্বার একজন সবজি চাষী। তিনি তার বাড়ির পাশের জমিতে প্রতি বছর ফুলকপি, পালং শাক ও টমেটোর চাষ করেন। এতে তিনি অন্যান্য ফসলের তুলনায় লাভবান হন। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ফসলগুলোর ধরন কেমন? এখানে বলা হচ্ছে ফুলকপি, পালং শাক, টমেটো, তাহলে সব হচ্ছে কি উদ্যান ফসল, হচ্ছে উদ্যান ফসল। খ, উদ্দীপকের ফসলগুলোর বৈশিষ্ট্য হলো কি? উদ্যান ফসলের বৈশিষ্ট্য হচ্ছে কি, এরা একবর্ষজীবী, উৎপাদন খরচ বেশি, এবং হচ্ছে বীজ সারিবদ্ধভাবে বপন করতে হয়। তাহলে ঘ নাম্বার অ্যান্সার। তারপর হচ্ছে সামাজিক বনায়ন কর্মসূচির প্রধান লক্ষ্য কোনটি? এটা হচ্ছে দারিদ্র ও কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি করা। আমাদের দেশে প্রাণীজ আমিষের প্রধান উৎস কোনটি? মাছ। আমাদের দেশে প্রাণীজ আমিষের প্রধান উৎস কি? মাছ। উদ্দীপক রয়েছে, উদ্দীপকটা হচ্ছে, আমাদের দেশ কৃষি প্রধান, এদেশের মাটিতে কম বেশি সব ফসলই জন্মে, তবে সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য একরকম না হওয়ায় কোনো অঞ্চলে মাঠ ফসলের, আবার কোনো অঞ্চলের উদ্যান ফসল ভালো হয়। প্রশ্ন হচ্ছে, দানা জাতীয় ফসল উৎপাদনের দিক থেকে বাংলাদেশের গমের অবস্থান কততম? দ্বিতীয়। মাঠ ফসলের অন্তর্ভুক্ত হলো, মাঠ ফসল অন্তর্ভুক্ত কি কি? পাট, গম এবং হচ্ছে কি ধান, ডাল, অর্থাৎ খ আনসার। মাছ কোন পর্বের প্রাণী? মাছ হচ্ছে কি করডাটা পর্বের প্রাণী। তারপর প্রশ্ন ছিল, আমাদের দেশে প্রাণীজ আমিষের প্রধান উৎস হচ্ছে কি? মাছ। এই প্রশ্নটা আগে একবার ছিল, রিপিট হয়েছে বোধহয়। তারপরে যে এটা আমাদের যে এত সময় যে এমসিকিউ গুলো জানলাম, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের যে এমসিকিউ গুলো, সেগুলা এখন আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর সংক্ষিপ্ত নাম কি? কাউন্সিলের সংক্ষিপ্ত নাম হচ্ছে কি? BARC, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে গবেষণা করা হয় কি কি নিয়ে গবেষণা করা হয়? 1 এবং 3, অর্থাৎ ধান নিয়ে এবং হচ্ছে কি তেলবীজ নিয়ে, ধান এবং তেলবীজ নিয়ে। তারপর হচ্ছে কত সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1970 সালে। তারপরের প্রশ্নটি হচ্ছে, বিএডিসি আমদানি ও রপ্তানি করে, বিএডিসি আমদানি রপ্তানি করে কি? 1 এবং 3, অর্থাৎ ইউরিয়া এবং হচ্ছে কি তেলবীজ নিয়ে। তারপর হচ্ছে A2I, এটা প্রকল্প সেবা কিসের মাধ্যমে দেওয়া হয়? এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে দেওয়া হয় এই সেবাটা, A2I। DAE এর আঞ্চলিক পর্যায়ে অফিস প্রধান কি? আছে AD, এডিশনাল ডিরেক্টর, এটা হচ্ছে আঞ্চলিক পর্যায়ে। আর জেলা পর্যায়ে হচ্ছে DD, ডেপুটি ডিরেক্টর। আর উপজেলা পর্যায়ে যে প্রধান তিনি হচ্ছে এগ্রিকালচার, উপজেলা পর্যায়ে হচ্ছে উপজেলা এগ্রিকালচার অফিসার, এবং তারপরে নিচে যে পদটা হচ্ছে সেটা হচ্ছে উপজেলা এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, AEO। তারপরে প্রশ্নটি হচ্ছে, কৃষক সভার উদ্দেশ্য হলো কৃষকদের কি? 1 এবং 2, অর্থাৎ নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে অবহিত করা এবং হচ্ছে দ্রুত কৃষি সমস্যার সমাধান দেয়া। তারপর প্রশ্ন হচ্ছে, একটি কৃষক সভায় অংশগ্রহণকারী কৃষক সদস্যদের সংখ্যা সাধারণত কত হয়? সদস্য সংখ্যা 50 থেকে 60 জন। একটা উদ্দীপক দেখতে পাচ্ছি আমরা, হচ্ছে আফাস মিয়া একজন প্রান্তিক কৃষক, প্রয়োজনীয় অর্থের অভাবে তার ফসল উৎপাদন ব্যাহত হয়। সে একটি এনজিও
থেকে ঋণ নেয়, যেটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সে ফসল উৎপাদন করে সফল হয়। এখন প্রশ্ন হচ্ছে আফাস মিয়া কোন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে? এটা হবে গ অর্থাৎ ব্র্যাক প্রতিষ্ঠান থেকে। ব্র্যাকটা 1972 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা প্রতিষ্ঠিত করে। তারপর হচ্ছে উক্ত এনজিওটি কি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাজ করে? 9টি কৃষি ফার্ম প্রতিষ্ঠা করেছে এবং 2টি কৃষি গবেষণা প্রতিষ্ঠান করেছে। তাহলে 3টি হবে आंसर, অর্থাৎ ঘ। তারপর একটি উদ্দীপক রয়েছে, সেটা হচ্ছে মশিউল হক 1970 সালে প্রতিষ্ঠিত গাজীপুরে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতম বৈজ্ঞানিক কর্মকর্তা। তিনি ধানের কয়েকটি উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করেছেন যা দেশব্যাপী প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। প্রশ্ন হচ্ছে মশিউল হকের কর্মরত প্রতিষ্ঠানের নাম কি? হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। তারপরে প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠানটির কার্যাবলী ও উদ্দেশ্যের অন্তর্ভুক্ত হলো 1 এবং 3, অর্থাৎ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের সাথে সম্পর্ক বজায় রাখা এবং কলা কৌশল আদান প্রদান করা, এবং ধান চাষ সম্পর্কিত লিফলেট ও পুস্তিকা প্রকাশ এবং বিতরণ। এটা ছিল BRRI এর কাজ। তারপরে প্রশ্নটি হচ্ছে উদ্যান ফসলের ক্ষেত্রে প্রযোজ্য কি? 1 এবং 2, অর্থাৎ পানি সেচ অপরিহার্য দিতেই হবে এবং সাধারণত কম জমিতে চাষ করা হয়। তারপর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অর্থাৎ ATI এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট কয়টি? হচ্ছে 13টি। SRDI সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কোন বিষয় নিয়ে গবেষণা করে? এটা হচ্ছে মাটি নিয়ে। উঠান বৈঠকের উদ্দেশ্য হলো কৃষককে কি 1 এবং 3, অর্থাৎ তাৎক্ষণিক সমস্যার সমাধান করা এবং হচ্ছে কৃষি প্রযুক্তি হস্তান্তর করা। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে রাজশাহীর কৃষি কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1996 সালে। সরকারি কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হলো কোনটি? কৃষি তথ্য সার্ভিস, কৃষি সম্প্রসারণ অফিস না কৃষি গবেষণা প্রতিষ্ঠান? অর্থাৎ 3টি। বাংলাদেশের কৃষি উন্নয়নে যেসব প্রতিষ্ঠান গবেষণা করেছে তা হলো কি 1 এবং 2, অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। তাহলে 1 এবং 2 হবে। তারপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সঠিক তথ্য কোনটি? এটা হচ্ছে দেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটাই বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সঠিক তথ্য হচ্ছে কোনটি? এটি দেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে বাংলাদেশ প্রথম কৃষি ইনস্টিটিউট স্থাপিত হয় 1 এবং 3, অর্থাৎ 1938 সালে, এবং হচ্ছে 3 নম্বর হচ্ছে মণিপুর ফার্ম নামে। প্রথম নাম ছিল কি? মণিপুর ফার্ম। তারপরে প্রশ্নটি হচ্ছে বর্তমানে কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে কোনটি? হাজী দানেশ কৃষি কলেজ, বগুড়া কৃষি কলেজ, পটুয়াখালী কৃষি। হ্যাঁ, এই দুইটা হাজী দানেশ কৃষি কলেজ এবং হচ্ছে পটুয়াখালী কৃষি কলেজ। এই দুটো পরবর্তী হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি নামে কৃষি কলেজ নামে কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিণত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো হলো 1 এবং 3, অর্থাৎ কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ। তাহলে অ্যান্সার হবে গ। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত? 1976 সালে। নিচে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধনের জন্য 1973 সালে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের বিশেষ কিছু কার্যক্রম রয়েছে। উদ্দীপকে কোন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? BARI, অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের কথা। তারপর প্রশ্ন হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে রয়েছে কি? রয়েছে 1 এবং 3, গ নম্বর অ্যান্সার, অর্থাৎ
কৃষি গবেষণার পরিকল্পনা প্রণয়ন এবং হচ্ছে কি কৃষি বিষয়ক সমস্যা পরামর্শ প্রদান। তারপরে একটি প্রশ্ন আছে, নিচের কোনটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট? এটা হচ্ছে কি খ নম্বর অ্যান্সার, অর্থাৎ www.dae.gov.bd। ঢাকা শহরে কোন কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত? এর অ্যান্সার হচ্ছে খ SECRIB, অর্থাৎ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদে যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো ছিল আমরা সেগুলো জেনে নিলাম। আশা করি তোমরা যে এমসিকিউ গুলোর কথা বলা হলো, তোমরা যদি এগুলো ভালোভাবে মনে রাখতে পারো তাহলে এখান থেকে কমপক্ষে 5 থেকে 7টি এমসিকিউ তোমরা এই সামনে যে পরীক্ষা হবে 15 তারিখ সেখানে পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।